আসসালামু আলাইকুম। আজকে আমরা চুক্তি ও দলিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। হেডলাইন করব চুক্তি ও দলিল। চুক্তি ও দলিল। এখন চুক্তিকে যদি বলা হয় যে চুক্তি আমাদের পড়ার সুবিধার্থে, জাস্ট এটা পড়ার সুবিধার জন্য আমরা কিছু টেকনিক করব যে চুক্তি দুই প্রকার, একটা হচ্ছে সম্পূর্ণ চুক্তি, একটা হচ্ছে আংশিক চুক্তি। সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন, আরেকটি হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন। সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন, সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন নিচে নিচেই লিখব। আর দুই হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন। আংশিক চুক্তি বাস্তবায়ন। এখন যদি জিজ্ঞেস করা হয় যে সম্পূর্ণ চুক্তি বাস্তবায়নের ধারা কত, আমরা বলবো যে ধারা 12, 21, 35, 21 ক লিখে নেই। যে ধারা এই যে পাশে লেখেন, সম্পূর্ণ চুক্তি বাস্তবায়নের পাশে লেখেন 12, এখানে লেখেন, হ্যাঁ 12, 21, 35, 21 ক। আর আংশিক চুক্তি বাস্তবায়নের আমরা ধারা লিখব হচ্ছে 13, 14, 15, 16, 17, 19, 13, 14, 15, 16, 17, 19, 18 লাগবে না। আসলে 18 লাগবে না বলতে আমাদের কোনো পরীক্ষাতেই ওইভাবে আসে না, আর আমরা সবই পড়ব না, যেহেতু আমরা একটা সাজেশন আকারে পড়ছি। আমাদের নির্দিষ্ট একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা আমরা বলছি যে আগে সিলেবাসটা আমরা মুখস্থ করে নেব, এরপর আমরা ডিটেলস যা যা আছে 18, 20, 21 যা যা লাগে আপনাদের সব পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা সম্পূর্ণ চুক্তির ধারা হচ্ছে 12, 21, 35 আর 21 ক। আর আংশিক চুক্তি কি কি? 13, 14, 15, 16, 17, 19। আচ্ছা, এবার লিখবো যে আমরা পড়ার সুবিধার্থে দলিল হচ্ছে দলিলকেও দুই ভাগে ভাগ করে নেব পড়ার সুবিধার্থে। পড়ার সুবিধার্থে, এটা কিন্তু আমি প্রকার বলছি না, জাস্ট কি পড়ার সুবিধার্থে ধারাগুলো যেন আমাদের মাথায় থাকে, যে পড়ার সুবিধার্থে যে দলিলকেও দুই ভাগে ভাগ করা যায়। পড়ার সুবিধার্থে দলিলকেও দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দলিল বাতিল, এক দলিল সংশোধন লিখি, দলিল সংশোধন। 2 দলিল বাতিল। 1 দলিল সংশোধন, 2 দলিল বাতিল। লাইভটা যারা দেখছেন তারা যদি একটু কমেন্টস করতেন, শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, 2 হচ্ছে দলিল বাতিল। তাহলে দলিল সংশোধনের ধারা হচ্ছে 31 থেকে 34। তাহলে 31, 32, 33, 34 লেখার সময় এভাবে লিখব, 31, 32, 33। আমার দিকে তাকাইতে হবে বস, বলেন কোথায় আছেন। দলিল সংশোধন 31, 32, 33, 34। আর দলিল বাতিল হচ্ছে 39, 40, 41। জাস্ট আমরা কি করে নিলাম, জাস্ট এটা একটা পড়ার সুবিধার জন্য ভাগ করে নিলাম, যেন ধারাগুলো আমাদের কি খাতায় থাকে, কোথায় না থাকে, মাথায় থাকে। আচ্ছা, খাতায় যেন না থাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধন্যবাদ মেহেদি হাসান ভাই। আমরা আজকে চুক্তি প্রবল বাস্তবায়ন লিখব, ধারা 12। ধারা 12 চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বলবৎ। চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বলবৎ। চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বলবৎ করা যায় 4টি ক্ষেত্রে। তাহলে 12 ধারায় বলছে 4টি ক্ষেত্রে চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বা বলবৎ করা যায়। সারি অনেক ধন্যবাদ, জান্নাতুল ফেরদৌস ম্যাম ধন্যবাদ। আচ্ছা, তাহলে 4টি ক্ষেত্রে চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বা বলবৎ করা যায়। তাহলে মাথায় রাখতে হবে অন্য কোনো ক্ষেত্রে চুক্তি প্রবল বাস্তবায়ন বা কার্যকর করা যাবে না। এটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে যে এই 4টি ক্ষেত্র কিন্তু বাইদা দিছে, যে এই 4টি ক্ষেত্র ব্যতীত অন্য কোনো চুক্তি প্রবল বাস্তবায়ন বা কার্যকর করা যাবে না। তো যদি তাই হয়, জিম্মা বুঝি, জিম্মা
জিম্মা কি জিনিস বলেন তো? গচ্ছিত রাখা, আরে ট্যালেন্ট তো, বা সংরক্ষণ রাখা, সংরক্ষণ রাখা, যে তোমার আমি গচ্ছিত রাখলাম তোমার কাছে, এই জিনিসটা জিম্মা দিলাম। এখন গচ্ছিত রাখলাম মানে কি আমি সত্য ছাইরা দিলাম? সত্য রাখলাম, দখল বুঝাই দিলাম যে ভাই তুমি কিছুদিন এটা রাখো, আমি তীর্থে যাইতেছি। আছে না গোপাল বারে সেদিন একটাই দেখলাম যে আপনার এই তীর্থে যাওয়ার আগে সে মন্ত্রীর কাছে তার জিনিসপত্র সব রাইখা যাইতেছে। এখন একজন জিজ্ঞেস করতেছে গোপাল বার, এই এত লোক থাকতে তুমি মন্ত্রীর কাছে এগুলো রাইখা যাইতেছো কেন? বলে কেউ যদি খারাপ কাজ করে তাহলে মন্ত্রীই করবে, তাহলে ওর কাছেই আমি গচ্ছিত রাইখা যাই। এইটার নাম হচ্ছে জিম্মা, যে আমি সত্যটাকে কি আমার কাছে রাখলাম কিন্তু দখলটা তারে বুঝাই দিলাম। যেমন এই বাড়িটা, বাড়িওয়ালা আমারে কি এই বাড়িটা জিম্মা দিছে, দখলটা আমারে জিম্মা দিছে, সত্যটা কিন্তু তার কাছে আছে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাহলে জিম্মাভুক্ত কাজ এর আগে বাস্তবায়ন করা যাইতো যখন চুক্তির অংশবিশেষ কারো জিম্মায় থাকে, উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য। এইটা আমাদের 1 নাম্বার পয়েন্ট। কিন্তু 1973 সালের 8 নং আইন দ্বারা এটাকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। তাহলে তারপরও বাতিলটাকে আমরা কাউন্ট করব, বিলুপ্তকে কাউন্ট করব, বিলুপ্ত যেটা সেটাকে কাউন্টিংয়ে রাখবো না, বাতিলটাকে কাউন্টিংয়ে রাখবো, বিলুপ্তি যেটা সেটা কিন্তু কাউন্টিংয়ে রাখবো না। বাতিল আর বিলুপ্তির মধ্যে পার্থক্যটা আপনাদেরকে একটু বলি। বাতিল হচ্ছে আমি ঢাকা চিড়িয়াখানায় যাই, ধরেন আমি এখন এমপি পুত্র, আমি ঢাকা চিড়িয়াখানায় যাই, আমার সাপ দেখতে মোটেও ভাল লাগে না, আমি বলছি ঢাকা চিড়িয়াখানা থেকে একটা সাপ বাতিল করা হোক, কিন্তু পরবর্তীতে কি সাপ একটা আনা যাবে না? যদি আমি চাই ঢাকা চিড়িয়াখানায় কি একটা সাপ আনতে পারবো? কিন্তু ডাইনোসর যদি একটা আনতে চাই, বলেন কেন পারবো না? কি জীবনেও আনা যাইতেছে না, আনলে কিছু হাড্ডি গুড্ডি আনা যাবে, কিন্তু চাইলে আপনি একটা প্রাণীটা নাই। তার মানে যেটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে ওটা আমরা কাউন্টিংয়ে রাখবো না, ওটা যুগের প্রয়োজনে বিলুপ্ত হয়ে গেছে। আর যেটা বাতিল হয়েছে সেটা যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে বাতিল হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, ওইটা যে কোনো মুহূর্তে প্রয়োজনে আসতে পারে, কিন্তু যেটা বিলুপ্ত হয়েছে সেটা আসবে না। এই কারণে ওইটাকে আমরা কাউন্টিংয়ে রাখবো। 1, যে চুক্তির অংশবিশেষ কারো জিম্মায় থাকে তা কার্যকর। যে চুক্তির অংশবিশেষ কারো জিম্মায় থাকে সে চুক্তি কার্যকর। যে চুক্তির অংশবিশেষ হ্যাঁ, কারো জিম্মায় থাকে। আপনি অনেক ট্যালেন্ট, আমি মনে করছিলাম জিম্মার সাথে আম্মার একটা মিল আছে, এটা বলেন নাই। অংশবিশেষ কারো জিম্মায় থাকে, যে চুক্তির অংশবিশেষ কারো জিম্মায় থাকে সে চুক্তি কার্যকর। এখন ব্র্যাকেটে লিখবো 1973 সালের 8 নং আইন দ্বারা বাতিল। সে চুক্তি কার্যকর, হ্যাঁ, সে চুক্তি কার্যকর, কিন্তু এটা বাতিল হয়ে গেছে 1973 সালের 8 নং আইন দ্বারা বাতিল। হ্যাঁ, 8 নং আইন দ্বারা বাতিল। আচ্ছা, 2, যে চুক্তি মানদণ্ড, আচ্ছা, যখন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগে, এইভাবে লিখি, যখন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগে, যখন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগে, যখন অপূরণীয়, বলেন না কেন, আমি 3-4 বার করে বলতেছি, যখন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগে, অর্থাৎ যে ক্ষতির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। আমার দিকে তাকান, কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, কমা দেন, উক্ত চুক্তিটি বাস্তবায়নযোগ্য। উক্ত চুক্তিটি বাস্তবায়নযোগ্য। তাহলে 2 কি পড়লাম একটু বলেন? অর্থাৎ যে ক্ষতির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, চুক্তি বাস্তবায়নযোগ্য। যখন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, হ্যাঁ, ক্ষতির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, উক্ত চুক্তিটি বাস্তবায়নযোগ্য। ভেরি গুড, খুব সুন্দর। তার মানে আপনার দাড়িপাল্লা দিয়ে আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমি কোনোভাবে নির্ণয় করতে পারবো না। কীরকম ক্ষতি এটা? অপূরণীয় ক্ষতি একটু বলেন তো।
মানে অপূরণীয় ক্ষতিটা অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগে, অর্থাৎ যে ক্ষতির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা। বুঝলাম তো, মানে এই ক্ষতিটা কি, মানে এই ক্ষতিটা কি? একটা গান আছে যে তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, কি একটা ক্ষতি আছে না অপূরণীয় ক্ষতি ওইটা? তাহলে কারো মৃত্যু দিলেও অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। দণ্ডবাস শাস্তির বিধানে যাব না। মেয়ের সাথে সম্পর্ক হ্যাঁ। মেয়ে যায় যে কোনো কারণে সব মানে একটা জিনিস, কেন ওদিকে মেতে চলে যাচ্ছি আমরা? আমরা স্ত্রীতে থাকি, দেখেন আমরা স্ত্রীতে থাকি, মেতে না যাই, ঠিক আছে? আমার ম্যারেজ যে উপলক্ষে কিনবো, যখন মোনালিসাই কিনি নাকি, যখন উদাহরণ দিচ্ছি মোনালিসা দেওয়াই ভালো। আমার ম্যারেজ যে উপলক্ষে আমি আমার ওয়াইফকে একটা মোনালিসা দেব, যেটা এখন মনে হয় সৌদি যুবরাজের কাছে আছে আমার যতটুকু জানা। হ্যাঁ, মোনালিসা। আপনার তার সাথে আমি একটা চুক্তি করলাম যে আমার ম্যারেজ ডেতে এই মোনালিসাটা আমি দেব আমার ওয়াইফকে। পুরা বাংলাদেশের নাদিম সাহেব মোনালিসা কিনছেন, পেপার পত্রিকায় হাবিজাবি সব জায়গায় তো একটা আলোড়ন সৃষ্টি হওয়ার মতো বিষয় এটা না, যে আমি একটা মোনালিসা কিনতেছি। মাঝখান দিয়ে তুহিন ভাই, সে আমার চাইতো ধনকুবের, সে কুবের মাঝির মতো সে মোনালিসা সে নিজে আরও বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যাইতে চাইতেছে। প্রথম কন্ট্রাক্টটা আমি কার সাথে হয়েছে? আমার সাথে। দ্বিতীয় কন্ট্রাক্টটা যুবরাজ কার সাথে করছে? তুহিন ভাইয়ের সাথে করছে। তাহলে অবশ্যই আমার কন্ট্রাক্টটা আগে গ্রহণযোগ্য হবে। আর আমি দেখাবো যুবরাজ আমার টাকা পয়সা সব ফেরত দিয়ে দিতে চাইতেছে, কিন্তু আমি দেখাবো এই যে আমার এই মোনালিসার সাথে আমার যে মান সম্মান জড়িত, এই যে এলাকাবাসী জানছে, এবং সর্বোপরি আমার ওয়াইফ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, যে পরিমাণ গোসা করবে, এই ক্ষতির মানদণ্ড কি আসলে কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব মোনালিসা ছাড়া? তার মানে যখন কোনো কিছুর মানদণ্ড নির্ণয় করা সম্ভব হচ্ছে না, যে ক্ষতির মানদণ্ড এবং অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবে ঠিক আছে ভাই, তোমারে আমি মোনালিসাই দিচ্ছি, কারণ তোমার এই ক্ষতির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। শখের দাম কি? 80 টাকা। আর মানে শখ হইলে একটা অপূরণীয় ক্ষতি মনে করি আমি এটা। এবং এর সাথে যেহেতু পেপার পত্রিকায় ফ্ল্যাশ হয়ে গেছে যে আমি একটা মোনালিসা কিনতেছি, আমার একটা মান সম্মানের বিষয়, এটাও একটা কি অপূরণীয় ক্ষতি। 3, যে ক্ষতি পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। ক্ষতিপূরণের মাধ্যমে, পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। এই উদাহরণটা দিয়েই বোঝেন যে সালমান যে যুবরাজ, সে আমার তো সব টাকা ফেরত দিয়ে দিতে চাইছে, তারপরও কি আমার ক্ষতিপূরণ সে দিতে পারছে? কারণ আমি তো ঘোষণা দিয়ে দিছি যে আমার যা আছে ভাই, আমি এটা কিনে নিচ্ছি আমার ম্যারেজ ডেতে, আমি এটা আমার বউকে দেবো। সে আমাকে টাকা পয়সা সবই দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমার তো মোনালিসা লাগবে, আমার তো হ্যাঁ সব জায়গায় উঠে গেছে, আমার তো টাকা পয়সার কি দরকার নাই, আমার দরকার মোনালিসা পাচ্ছে, বাস্তবে নাই, একটা মান সম্মানের ব্যাপার না? তার মানে পুরোপুরি টাকা পয়সা দিলেও কি সম্ভব না এই ক্ষতিপূরণ করা। তখন সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবে কি, হ্যাঁ উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য। লেখেন উক্ত চুক্তি, হ্যাঁ তখন না, ডাইরেক্ট উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য লেখেন। জান্নাতুল ফেরদৌস ম্যাম, আমি জানাবো কিভাবে জুম ক্লাস আমরা করব। তাহলে আমরা কি লিখেছি বলেন? যে ক্ষতি পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য। বাহ, দারুণ, খুব সুন্দর কথা বলছে। দেখেন 4, যখন কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়, কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়, কমা দেন, কি হইতে পারে? উক্ত চুক্তি
বাস্তবায়নযোগ্য। তাহলে 4টা শব্দ এখানে আছে। কয়টা শব্দ আছে? 4টা। এই কথা আবার মোবাইল করেন না রে। যখন কোনরূপ আর্থিক প্রতিবন্ধকতার কথা বলে, জরুরি কি ভাষার? তাহলে কি এটা তাহলে যান কথা বলে আছেন। যখন কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভব নিশান ভাই ভালো আছে। বাস্তবায়ন। আচ্ছা এখানে দেখেন জিম্মাকে আন্ডারলাইন করেন। জিম্মায় থাকে 1 নাম্বার জিম্মায় থাকে। 2 মানদণ্ড নাই আন্ডারলাইন করেন। জিম্মা হ্যাঁ থাকে। হ্যাঁ মানদণ্ড নাই আন্ডারলাইন করেন। পুরোপুরি আন্ডারলাইন করেন। মানদণ্ড নাই। হ্যাঁ মানদণ্ড নাই পাইছেন না? হ্যাঁ, মানদণ্ড। মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, তাইলে ওইখানে আন্ডারলাইন করেন। মানদণ্ড নাই, ওই নির্ণয় করা সম্ভব নয়, এখানে আন্ডারলাইন করেন। এবং পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণে আন্ডারলাইন করেন। আচ্ছা আর কোনরূপ আর্থিক ক্ষতিপূরণে আন্ডারলাইন করেন। এখন কোনরূপ আর্থিক ক্ষতিপূরণটা কি একটু বুঝাবো হালকা? কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ। হ্যাঁ কোনরূপ আর্থিক পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণ। আচ্ছা আমি কোনরূপ আর্থিক ক্ষতিপূরণটা যদি একটু বুঝাইতে যাই, সেক্ষেত্রে আপনাকে বুঝাইতে হবে গতকালকে একটা ঘটনা ঘটছে আপনার লালমনিরহাটে। জুয়েল নামে এক ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছে ধর্ম অবমাননা করার কারণে। এই ভদ্রলোক ধরেন আপনার একজনকে একটা ব্ল্যাঙ্ক চেক দিছিল। ব্ল্যাঙ্ক চেকে সে তারিখ বসায় দিছে যে টাকা তুলতে পারবে আপনার গতকালকে কত তারিখ ছিল? 29 তারিখ। 28 তারিখে সে টাকা তুলতে পারবে। কিন্তু যে তারিখ দেওয়া তার 6 মাস পরও তো টাকা, 6 মাস পর্যন্ত তো টাকা তোলা যায়, তাই না? তাই এই ভদ্রলোক আজকে গেছে টাকা তুলতে, যে ব্ল্যাঙ্ক চেক নিয়ে কিছু টাকা পয়সা বসাই আজকে গেছে টাকা তুলতে। এখন ব্যাংক বলতেছে যে লোক মরে গেল 29 তারিখ, সরি ভুল বলছি, এ হচ্ছে আপনার মারা গেল কত তারিখে? কালকে কত তারিখ ছিল বলেন? 29। সে 31 তারিখের একটা ডেট দিয়ে দিছে, ডেট দিয়ে টাকা তুলতে দিছে যে এই তারিখে আপনি টাকাটা তুলবেন। মারা গেছে 29 তারিখে, দিছে 31 তারিখের ডেট। এখন সে ব্যাংকে যখন 31 তারিখে টাকা তুলতে গেছে, তখন ব্যাংকওয়ালারা বলতেছে সে মারা গেল 29 তারিখে, আপনাকে 31 তারিখে ডেট চেকে সাইন করলো কি করে? কথাটা কি বলতে পারে না ব্যাংকে? বা সে না বললে তার ওয়ারিশরা তো বলবে যে সে মারা গেছে 29 তারিখে, চেকে সাইন করা কত তারিখে? 31 তারিখে। সেইটা কিভাবে করলো? তখন ওই যে টাকাটা লেনদেনটা হয়েছে, এটা একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে না? কোনোরূপ আর্থিক ক্ষতিপূরণ পাবে না সে, এরকম একটা ঝামেলা তৈরি হচ্ছে না? সে তো চাইলে চেক ডিজনারের মামলাও তো চাইলে করতে পারতেছে না। আমার কথা কি বুঝতে পারছেন? যে মারা গেছে আগেই, তখন সুনির্দিষ্ট প্রতিকার আইন আগায় আসবে। দিতে পারে, কিন্তু এটা তো আইনে নাই, এটা আপনার চুক্তিতে আছে, আইনে নাই যে আপনি আগে সে দিতে পারে। যেদিন আপনি সাইন করবেন সেদিনের ডেট বসানোর নিয়ম, এইটাই আইন। আপনি অ্যাডভান্স ডেট বসাই আমরা কি মানে এই লেনদেনগুলো করতেছি জাস্ট নিজেদের স্বচ্ছতার কারণে, একজন আরেকজনকে বিশ্বাস করি না, এই কারণে এই লেনদেনগুলো আমরা করতেছি। যদি এরকম লেনদেন হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু টাকা দেবেন। ওয়ালাইকুম আসসালাম সানি ভাই, থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করেন। এই যে আপনার এখানে কিন্তু সরাসরি টাকা দেবে না, যে কন্ট্রাক্টটা ছিল, যে কন্ট্রাক্টের কারণে এই টাকা পয়সার লেনদেনটা ছিল, ওই চুক্তিটা সুনির্দিষ্ট প্রতিকার আইন বাস্তবায়ন করে দেবে। আমি কি বোঝাতে পেরেছি? যে কন্ট্রাক্টের কারণে এই লেনদেনটা হয়েছে, ওই কন্ট্রাক্টটা সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করে দেবে? বাস্তবায়ন করে দেবে। যখন জিম্মায় থাকে সেটা বাতিল হয়ে গেছে, তারপর হচ্ছে মানদণ্ড নাই যখন, তখন হচ্ছে সেই চুক্তি কার্যকর হবে। তারপর হচ্ছে বলেন পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়, সে চুক্তি কার্যকর হবে। কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়, সেই চুক্তি কার্যকর হবে। দেখেন যখন নয় বলতেছে তখন বলতেছে ইয়েস, হ্যাঁ এই চুক্তি কার্যকর। এক তো বাতিল, ওটা আমরা বাতিলের খাতায় রাখলাম। 2-এ তাকান, 2-এ যখন এসে বলতেছে নয়, নো বলতেছে ইয়েস, হ্যাঁ এই চুক্তি কার্যকর। 3-এও এসে বলতেছে কি? নো। খেয়াল করতেছেন? 3-এও বলতেছে নো, নয়, তখন বলতেছে হ্যাঁ চুক্তিটা কার্যকর। 4-এও বলতেছে যে পুরোপুরি কোনরূপ আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়,
তখন বলতেছে কি চুক্তিটি বাস্তবায়নযোগ্য। এই চুক্তির ক্ষেত্রে একটা টেকনিক হচ্ছে যে চুক্তিটা যখন কি হা বোধক থাকবে উত্তর খুঁজতে হবে না বোধক, আবার প্রশ্নে যদি না বোধক থাকে উত্তর খুঁজতে হবে কি হা বোধক, তাই না? একটা টেকনিক আছে না এখানে, ইয়েস নো ভেরি গুডের। যখন নো থাকে তখন কি হয়ে যায়, ইয়েস হয়ে যাচ্ছে। এরপর আসেন কিভাবে ইয়েসকে আমরা নো বানাবো। তাহলে আমরা লিখি ধারা 21, 8টি ক্ষেত্রে চুক্তি বলবৎ বা বাস্তবায়ন বা প্রবল করা যায় না। 8টি ক্ষেত্রে চুক্তি বলবৎ বাস্তবায়ন বা প্রবল করা যায় না। 8টি ক্ষেত্রে চুক্তি। মেহেদী হাসান নিশান ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। চুক্তি বলবৎ বাস্তবায়ন। সবুজ ভাই অনেক ধন্যবাদ, লাইভটা শেয়ার করবেন। বাস্তবায়ন কার্যকর বা প্রবল করা যায় না। তাহলে প্রবলের বাংলা কি জানলাম আমরা, যে সমুদ্রে যা জন্মগ্রহণ করে। বলেন প্রবলের বাংলা কি জানলাম, দুরু বাস্তবায়ন কার্যকর বলবৎ। প্রবলের ভালো বাংলা হচ্ছে বাস্তবায়ন কার্যকর বা বলবৎ, তাই না? আটটি ক্ষেত্রে চুক্তি প্রবল বাস্তবায়ন কার্যকর বলবৎ করা যায় না। তাহলে এখানে হচ্ছে নো, তার মানে 12 ধারাতে বলছি ইয়েস আর 21 ধারাতে বলছে নো, তাই না? আচ্ছা, যদি তাই হয় এক, যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট, যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট, যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট। কিষ্ঠ ও যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট। আচ্ছা, তার মানে টাকা দিলেই যে জায়গায় হয়ে যাবে ওইখানে সুনির্দিষ্ট প্রতিকার নাক গলাবে না বাবা, হয়তো তুমি অন্য কোনো মামলায় যাও, এখানে অনেক আদালত আছে, টাকা পয়সা সংক্রান্ত যে বিষয় আশাগুলো আছে। এখানে টাকা পয়সার বিষয় তো অপূরণীয় ক্ষতি না, টাকা পয়সার বিষয় কি অপূরণীয় ক্ষতি? তার মানে টাকা দিলেই যা হয়ে যাচ্ছে সেটাই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করবে না, নাক গলাবে না। যে হাহা রিয়েক্ট দিলেন বস, একটু কমেন্টস করেন। আচ্ছা, যখন যেখানে কি আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবে না উক্ত চুক্তিটি কার্যকর নয়, কমা দিয়ে লেখেন উক্ত চুক্তিটি কার্যকর নয়। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে কার্যকর নয়, অন্য কোনো আইনে হতে পারে। যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট উক্ত চুক্তিটি কার্যকর নয়। যে বস সাহাহারি এক দিলেন একটু কমেন্টস করেন, ভালো হয়। আসলে এত ঘেমে যাচ্ছি, ভুল ত্রুটিগুলো যদি আপনারা ধরিয়ে দেন সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়, এবং আমি কিন্তু এটা পজিটিভলি দেখি যে আমার ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন সেক্ষেত্রে আমি শিখতে পারি আর কি। আর যারা লাইভটি দেখছেন তারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে কৃতজ্ঞ হই, কারণ অনেক গরম, এরাও অনেক পরিশ্রম, আমার সামনে অনেক মানুষজন এরাও অনেক পরিশ্রম করে আপনাদেরকে সহযোগিতা করছে। এটা আমাদের রেগুলার ক্লাস, এরা টাকা পয়সা দিয়ে ক্লাস করছে, আর আপনারা যারা ক্লাসটা দেখছেন একদম ফ্রিভাবে দেখছেন। তাই একটু শেয়ার করবেন আর কমেন্টস করবেন কেমন ক্লাস হচ্ছে। যদি আপনারা কমেন্টস করেন, শেয়ার করেন, সেক্ষেত্রে আপনাদের সবাইকে নিয়ে একটা জুম ক্লাস করার ইচ্ছা আছে আমাদের। আমরা একটা জুম ক্লাস করবো যে প্রাথমিক 7টা সাবজেক্টের উপরে ধারণা দেব। তাহলে যে চুক্তি সূক্ষ্ম 2, যে চুক্তি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, এটা আমার সাথে সাথে শব্দগুলো বলেন না। যে চুক্তি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, এই সূক্ষ্ম বলার সময় এইভাবে বলবেন যে চুক্তি কি, তাকান আমার দিকে, সূক্ষ্ম, সূক্ষ্ম মানে খুব ছোট, হ্যাঁ সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ জটিল বিবরণের সমষ্টি, জটিল বিবরণের সমষ্টি ও ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, ও হ্যাঁ ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, যোগ্যতার উপরে নির্ভর করে। ব্যক্তিগত বলার পর আমি 4 বার যোগ্যতা শব্দটা বলার পর একবারও বলেন নাই আপনি, বলেন যোগ্যতার উপর নির্ভর করে।
উক্ত চুক্তিটি বাস্তবায়নযোগ্য নয়। তার মানে দেখেন বাক্য যখন পজিটিভ হচ্ছে উত্তর কিন্তু নেগেটিভ হচ্ছে, মানে বাক্য আপনার বাক্য যখন কি হ্যাবোধক হচ্ছে এটাকে বলে ধনাত্মক ব্যাকরণীয় ভাষায়, উত্তর কিন্তু ঋণাত্মক হচ্ছে। আবার বাক্য আপনার বাক্য যখন ঋণাত্মক হচ্ছে উত্তর তখন কি হয়ে যাচ্ছে ঘুম, তাই না? আচ্ছা তাহলে সূক্ষ্ম তুমি আসলেই হয়ে যাবে। আমি আপনাদের বললাম যে আপনারা আসলেই কি হয়ে যাবে। এরপর আপনি মানে আসার পর কিছুই হইলো না, আদালতের কাছে চলে গেলেন যে হুজুর এরকম তো স্যার কথা দিছিল যে আসলেই হয়ে যাবে। কারণ আদালত জিজ্ঞেস করলো কি হবে, আপনিও জানেন না আমিও জানি না, তাহলে এই বিষয়ে কি কোনোভাবে দরকার আছে? তাহলে পুঙ্খানুপুঙ্খ জটিল বিবরণের সমষ্টি। তাহলে নবাব সিরাজউদ্দৌলা ছোট পুত্রের ছোট নাতি ভাসুরের কন্যার বন্ধুর ননদের ছেলের সাথে যদি আপনার দেখা হয় সেক্ষেত্রে মাঝি বাড়ি যাওয়া যাবে। মাঝিরে পাওয়ার পর হচ্ছে আপনি নদী পার হয়ে যদি হচ্ছে তুহিনের সাথে দেখা হয় সেক্ষেত্রে তুহিন আপনাকে দাওয়াত দিলে আপনি একটা দাওয়াত খাইতে পারবেন। আর একটা চুক্তি করে ফেলছি, এটার নাম কি? পুঙ্খানুপুঙ্খ। এখন জটিল বিবরণের সমষ্টি। পুলিশ এসে জিজ্ঞেস করতেছে যে রহিমের বাড়ি কই এক লোককে। এখন রহিম বলতেছে হুজুর সামনে যাবেন হচ্ছে 2 মাইল, 2 মাইল যাওয়ার পর দেখবেন একটা কাশফুল বাগান আছে, ওই কাশফুল বাগানগুলো এমনি এমনি করে যায় দেখবেন ডান দিক থেকে বাম দিক থেকে উল্টো করে সোজা যাবেন, সোজা যায় দেখবেন একটা তাল গাছ দেখার পরে ওই নাক বরাবর চলে যাবেন তাল গাছের নাক বরাবর যাওয়ার পর দেখবেন একটা পুকুর আছে, পুকুরটা যে কোনোভাবে পার হবেন। পার হওয়ার পর দেখবেন বিশাল এক বট গাছ, ওই বট গাছের নিচে এক মাজার আছে। হুজুর ওই মাজারের কসম রহিমের বাড়ি কই আমি জানি না। যদি এই ধরনের জটিল বিবরণের সমষ্টি থাকে সেক্ষেত্রে কি ওই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। একটা টাইমে আমরা যারা এই বছর তো একটা ধাক্কা লাগছে, আপনার রেজাল্টের উপরে একটা ধাক্কা, চরম ধাক্কা লাগছে। এবার কিন্তু 80% লোক এমসিকিউতে ফেল করেছে। 70,000 পরীক্ষার্থী যদি হয় 8,000 মাত্র পাস করছে। এবার কিন্তু মানে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছে। মানে এবার আর কেউ বলে নাই 100% পাশের নিশ্চয়তা দিতে পারি আমরাই। এই কথাটা আমরা একসময় বলতাম যে 100% পাশের নিশ্চয়তা দিতে পারি আমরাই। এরপরে আমার কাছে কেউ লোক আসতো যে স্যার তাহলে স্ট্যাম্পে লিখে দেবেন, মানে এই পরীক্ষার আগের পরীক্ষাগুলোয় বলতেছি। আমি বললাম হ্যাঁ আসেন স্ট্যাম্পে লিখে দিই, 100% পাশের নিশ্চয়তা দিতে পারি একমাত্র আমরাই। যদি পুরনো কোনো স্ট্যাটাস দেখেন দেখবেন যে এইগুলোই লেখা আছে। এইবার আর মনে হয় আমি তো লেখিই না, আরও যারা চালায় তারাও মনে হয় এগুলো আর লেখে না যে 100% পাশের নিশ্চয়তা দিতে পারি একমাত্র আমরাই। সব বাইকে চুরে গেছে এবার। তাই এইরকম একটা স্ট্যাম্প নিয়ে আসলে এক ভদ্রলোক যে স্যার তাহলে একটু লেখা দেন যে আমার পাস করায় দেবেন। এখন পড়ানো এটা একটা কি আমার ব্যক্তিগত যোগ্যতা, আমি পড়াচ্ছি এটা কি আমার একটা, একজন গান গায় এটা তার কি, একজন ভালো লোকনৃত্য সাধারণ নৃত্য করে এটা তার কি ব্যক্তিগত যোগ্যতা। এই ব্যক্তিগত যোগ্যতার উপরে যদি কোনো চুক্তি হয় সে চুক্তি বাস্তবায়নযোগ্য হবে না। তাহলে আমার সাইন করতে কি কোনো অসুবিধা আসেনি? আপনারা যদি স্ট্যাম্প নিয়ে আসেন যে আপনাদের আমি কি পড়িয়ে পাস করিয়ে দেব, সাইন করতে কোনো অসুবিধা আছে? এই চুক্তি কি কার্যকর হবে? জাস্ট এটা ফান হিসাবে বললাম যে একটা টাইমে আমরা বলতাম যে 100% পাশের নিশ্চয়তা দিতে পারি আমরাই। এরপর দেখি যে অনেকে লিখছে 100% কমন। ইদানিং এই ধরনের অ্যাড কিন্তু দেখতে পাই না যে 100% কমন, আমার বই থেকে এরকম এতগুলো কমন পড়ছে, তার বই থেকে এতগুলো কমন পড়ছে। এবার মজার বিষয় তথ্য কমন পড়তে পারে কিন্তু ম্যাক্সিমামের বই থেকে 30টা সর্বোচ্চ কমন পড়তে পারে। মানে এটাকে প্রশ্ন বলি আমি, যদি প্রশ্ন বলেন, কিন্তু 80% প্রশ্ন কমন পড়ছে কারো বই থেকে যদি এরকম কেউ বলে এটা একটা ভুল বলা হবে। কেউ যদি বলে যে আমার 70, 90, 100 এগুলো কমন পড়ছে, এটা তথ্য কমন পড়েছে। জাস্ট এটা ব্যক্তিগত যোগ্যতা বুঝাইতে পারছি। হ্যাঁ বইয়ের বাইরে প্রশ্ন আসে না, বলবেন বইয়ের বাইরে কি কোনো তথ্য আসছে? প্রশ্ন বই থেকে কোনো বইয়ে প্রশ্ন লেখা আছে আপনাদের মূল বই যেগুলা কোনো বইয়ে প্রশ্ন আছে? বলবেন বইয়ের বাইরে কি কোনো তথ্য আছে? নাই, বইয়ের বাইরে আইন বানানো সম্ভব নয়। তাহলে বলেন যে চুক্তি সূক্ষ্ম
বলেন বলেন, লিখতে বলি না রে বাবা। পুঙ্খানুপুঙ্খ জটিল বিবরণের সমষ্টি ও ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে সে চুক্তি। উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। আহা হা, খুব ভালো খুব ভালো। 3 তিনকে একটা ব্লক করে রাখবো আমরা, মানে এটাকে আটকায় রাখবো, কোনো দিকে যাইতে দেবো না 3কে। ওকে, লেখার পরে যে চুক্তির শর্তাবলী আদালত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। যে চুক্তি শর্তাবলী আদালত নিশ্চয়তার সাথে বলি, মানে কোথা থেকে কই যাচ্ছে, শর্তা না বইলা বলি। আদালত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। তার মানে চুক্তিটা কমা তা বাস্তবায়নযোগ্য নয়, এটা ব্লক করে দেন। পারে না তা বাস্তবায়নযোগ্য নয়, ব্লক করেন, এটাকে ব্লক করেন। হ্যাঁ, এটাকে ব্লক করে দেন। বলেন তো ব্লক করলাম কেন আমরা এটাকে? এটা একটা ব্যতিক্রম, হ্যাঁ না উদাহরণের ব্যতিক্রম। এইটা ঋণাত্মক বাক্য যার উত্তর ঋণাত্মক হয়। এই একটা বাক্যই আছে আমাদের টোটাল, ওইখানে যদি 8টা আর এখানে যদি 4টা 12টা বাক্য থাকে, এই একটা বাক্যই আছে যেটা নায়ে না হয়, আর প্রত্যেকটায় হ্যাঁ না হবে, নায়ে হ্যাঁ হবে, আর এই একটা বাক্য আছে যেখানে নায়ে কি না হবে। এই কারণে এটারে বক্স করে দেন, এটা যেন বেড়া দিয়ে দেন, ছাগলে না খায়। এখন নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না এরকম যে আপনারা করে ফেলাইছেন এমন এক চুক্তি। ওই যেমন বলি বলছে, শর্তা বলি, সে শর্তা বাদ দিয়ে বারবার বলি বলি বলতেছে। এখন এই জায়গায় যে কি হবে, বাহুবলি হতে পারে, তারপর হচ্ছে অন্য কোনো কিছু বলি হইতে পারে। এইখানে আপনি দিয়ে পাতা বলি, আরে বাপ রে বাপ, এই কত কি হইতে পারে। সেইখানে ধরেন শর্তটুকু নাই, বলিটুকু চলে আসবে। এইটা আদালত তো বুঝতে পারতেছে না, আর যা আদালত বুঝবে না সেটাকে আদালত দিতে পারবে। আচ্ছা, 4 নম্বরটা খুব মজার বলতে হচ্ছে যে চুক্তি তার প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য। প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য, তাহলে কমা হয়ে কি হইতে পারে? এটা বাস্তবায়ন সম্ভব নয়। কমা দেন নাই কিন্তু বস, বাস্তবায়ন সম্ভব, উক্ত চুক্তিটি বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে কিরকম চুক্তি হইতে পারে? এটা হইতে পারে অবৈধ চুক্তি, ব্র্যাকেটে লিখে নিতে পারেন, বা এটা চুক্তির কোনো শর্তাবলী পূরণ করে নাই। এটা একটা অবৈধ চুক্তি হতে পারে, বাতিল চুক্তি হতে পারে, যে চুক্তি শর্তাবলী ঠিকমতো সে পূরণ করে নাই। হ্যাঁ, অবৈধ চুক্তি। কিরকম অবৈধ চুক্তি? ধরেন আমি আর নামটা ভুলে গেছি, শামীম, আমি আর শামীম কি করলাম, একটা ব্যবসা করতে নিলাম, দুজনে ব্যবসা করবো। কি ব্যবসা করবো? আমরা বাল্বের ব্যবসা করবো। রাস্তায় যত লাইট আছে সব খুইলা আমরা বেচে দেবো রাত 12টার পর। ল্যাম্প পোস্টে যত লাইট আছে, ভালো ব্যবসা কিন্তু। আবার কালকে একটা দেখলাম, একটা ছেলে ওই যে আপনার না 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 ওইটা না, আপনার হচ্ছে ব্লেড দিয়ে ওই যে ট্রাকে মাল নিয়ে যায় না কারণ বাজারের দিকে, ব্লেড দিয়ে ওরা কেটে কিছু মাল রেখে দেয়। হ্যাঁ, বস্তা থেকে কিছু। এই তো শামীম ভালো বোঝে, বস্তা থেকে রেখে দেয়। এখন শামীম আমাকে বলতেছে, স্যার এই কি কোচিং ব্যবসা তো ভালো চলতেছে না করোনা টাইমে, আমরা চলেন কি করি, একটা ব্যবসা শুরু করে দিই। কি ব্যবসা? আমরা একটা চুরির ব্যবসা করি, আমরা এই মাল কাইডা আমরা রাইখা দেব। ঠিক আছে, তাহলে কত বছর করতে হবে? বলে স্যার 3 বছর করলেই হবে, বাড়ি গাড়ি নিশ্চিত। হ্যাঁ, বিনা চালানের ব্যবসা। আমরা দুইজনে চুক্তি করলাম 3 বছর চুক্তি করব। প্রথম সপ্তাহে আমি খুব ভালো মানে পারফরমেন্স করছি, কিন্তু হঠাৎ করে এই কাজ তো কঠিন কাজ। আমি কালকে ভিডিও দেখে মনে হলো যে খুবই কঠিন কাজ। রানিং গাড়ির উপরে দৌড়ে যায়, ওইটা ব্লেড দিয়ে কাইটা নামানো। আমার জ্বর চলে আসছে ধরেন পরের সপ্তাহে। আমি আর পরের সপ্তাহে যাচ্ছি না। আমি তার পরের সপ্তাহে কি
যাচ্ছি না। যাচ্ছি না। স্বামী আদালতের কাছে সেই চুক্তিপত্র নিয়ে চলে গেছে যে আপনার নাদিম স্যার আমার চুক্তির শর্তাবলী পূরণ করতেছে না, সে হচ্ছে আমার সাথে চুরি করতে আসে না। এখন আদালত কি এই চুক্তি কোনোভাবে বাস্তবায়ন করবে? কেন করবে না? এটি একটি অবৈধ চুক্তি। অবৈধ বিষয় নিয়ে তো আর চুক্তি হইতে পারে না। হিরোইন কেনা বেচা নিয়ে কি কোনদিন চুক্তি হইতে পারে? এই চুক্তিকে আদালত কোনো কালে বাস্তবায়ন করতে পারবে? তার মানে এই চুক্তি প্রকৃতিগত কারণেই কি বাতিল যোগ্য, উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নহে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, কত নম্বরে যাবে? 5 নাম্বার আর 12-র 1 নাম্বারের মধ্যে মিল আছে। মানে 12-র 1 নাম্বার আর 21-এর 5 নাম্বার হইলো বিপরীত বা পার্থক্য হলো এটা যে জিম্মার বাইরে চুক্তি করলে তা বাস্তবায়নযোগ্য নয়। জিম্মার বাইরে চুক্তি করলে তা বাস্তবায়নযোগ্য নয়। জিম্মার বাইরে চুক্তি করলে তা কিভাবে পড়তেছে? জিম্মার বাইরে চুক্তি করলে তা বলেন একটা ছন্দ। দেখেন আমি কথা বলতেছি, আমি কিন্তু একটু রিদমে আছি। আপনারা কি খেয়াল করতেছেন? আমি যখন কথা বলতেছি একটা রিদমে আছি, আমি একটু বডি টডি নাড়াচ্ছি। এর কারণ কি? মানে শক্ত হয়ে যদি কথা বলতাম তাহলে কিন্তু বিপদ। আরও আপনার কি বলে যে লাইভে আছে আরও কঠিন কাজ এটা। শক্ত হয়ে কথা বলতেছি, জিম্মার বাইরে চুক্তি করলে তা বাস্তবায়নযোগ্য নয়, এরকম না করে একটু একটু বডিটাকে শব্দগুলোকে ধারণ করেন নিজের মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, না আমি জাস্ট বলতেছি কি যে একটু শব্দগুলোকে একটু কি করেন নিজের মধ্যে নেন যে জিম্মার বাইরে চুক্তি করলে তা বাস্তবায়নযোগ্য নয়। তাহলে জিম্মার বাইরে চুক্তিটা কি? ধরেন এটা একটা বাসা ভাড়া দিয়েছে, বাড়িওয়ালা আমাকে জিম্মা দিয়েছে, শুরুতেই বলছিলাম আমরা সাবলেট দিয়ে দিলাম। 1973 সালের 8 নং আইন দ্বারা এটা বাতিল হয়েছে। মানে 73 সালের আগে আপনি চাইলে একজনের সাথে সাবলেট দিয়ে চুক্তি করতে পারতেন, কিন্তু এখন কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। আপনি চাইলে একজনকে সাবলেট দিতে পারবেন না। কেন পারবেন না? কত ধারায় বাধা দেওয়া হয়েছে? 1973 সালে 8 নং আইন দ্বারা তো বাতিল হয়েছে ওইটা, এবং বাধা দেওয়া হয়েছে 21-এর 5-এ। আপনি চাইলেই এখন কাউকে আর ভাড়া নিয়ে সাবলেট হিসাবে দিতে পারবেন না। এমনি দেন, ওটা বিষয়, কিন্তু ওই চুক্তি আদালতে কাজ করবে না যদি আপনি ভাড়া নিয়ে আর কাউকে সাবলেট দেন। অর্থাৎ জিম্মার বাইরে যদি কোনো চুক্তি করেন তা বাস্তবায়নযোগ্য নয়। আপনি কাউরে যদি ওই যে গোপাল ভাড়ের সম্পত্তি, হ্যাঁ গোপাল ভাড়ের সম্পত্তি দেখা গেছে মন্ত্রী দিয়ে দিছে আপনার, ওই যে লেটা ভোটা আছে ওদের, দুজন ওকে দিয়ে দিছে যে নিয়ে যা, এরে তোরা এটা বিক্রি করে ফেল, এইভাবে বলতেছে। তা এইরকম যদি বলে কোনো কারণে, এই চুক্তি কোনোদিনও কার্যকর হবে না। ওই সব সম্পত্তি ফেরত দিতে হবে, কারণ এটা জিম্মাদার। তিনি সত্য ত্যাগ করেন নাই, কিন্তু দখল বুঝাই দিচ্ছেন। যে কোনো সময় তিনি দখল বুঝে নিতে পারেন। এর বাইরে গিয়ে আপনি কখনোই কোনো চুক্তি করতে পারবেন না। কত নম্বরে আছি? 6 হলো এটা একদম কোম্পানি আর বেশি পানি বোঝেন? আচ্ছা, কোম্পানি কোনো প্রতিষ্ঠান আর বেশি পানি সাগর সমুদ্র, এইটাই হবে আর কি। আচ্ছা, তাহলে কেউ কোম্পানিতে চাকরি করেছেন এখানে? কারো কোনো অভিজ্ঞতা নাই? ফাইন, আপনি বুঝবেন কোম্পানিতে টার্গেট থাকে, বেশি পানিতে কোনো টার্গেট নাই, যতদূর যাইতে পারেন। কিন্তু কোম্পানিতে কি থাকে? টার্গেট থাকে যে আপনি একটা নির্দিষ্ট মাত্রার টাকা বিক্রি করতে পারবেন। বিক্রি না করলে আপনাকে টাকা, মানে 2-3 মাস আপনার চাকরি থাকতে পারে, এরপর চাকরি রাখে না। ম্যাক্সিমাম ওষুধ কোম্পানিতে করে। আবার একটা টার্গেট ফিল আপ করার জন্য আপনাকে একটা সুবিধা দেয় যে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ বাকি রাখতে পারবেন। একটা দোকানে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ কি করতে, আমি ভুল বলছি না তো? আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণ আপনি হচ্ছে বাকি রাখতে পারবেন। বাকিটা কিভাবে রাখতে পারবেন? আপনাকে আপনি টার্গেট হচ্ছে ধরেন 20 লক্ষ টাকা, আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত কি বাকি রাখতে পারবেন। সেল বাড়ানোর জন্য আপনি 20 লক্ষ টাকায় বাকি করে দিলেন। কোম্পানি আপনাকে ক্ষমতা দিছে কত টাকা, আর সেল বাড়ানোর জন্য আপনি কি করছেন? হ্যাঁ, আমি অনেক সেল করছি, আমি 20 লক্ষ টাকায় বাকি করে দিছি। সেক্ষেত্রে কোম্পানি এই দায়ভার নেবে না। লেখেন, কোম্পানির কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে, কোম্পানির কর্মকর্তা
কোম্পানির কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে। কর্মকর্তা আরে কপাল আমার, বহির কোম্পানির কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে। ক্ষমতা চুক্তি করিলে কমা দেন, এরপর কি হইতে পারে? উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয় বা তা বাস্তবায়নযোগ্য নয়। আহা, বাস্তবায়নযোগ্য নয়। তার মানে দায়ভার ওই অসাধু কর্মকর্তার উপরে চলে যাবে, কোম্পানি এই দায়ভার নেবে না না। বুঝাইতে পারছি? যে আমার টার্গেট ফিল আপ করে দাও তোমার 3 বছর। আরে আচ্ছা আচ্ছা। 7 নম্বর আর 7 নম্বরে হচ্ছে কঠিন কঠিন করে ফেলছি। 7 নম্বরে, কত নম্বরে আছি আমরা? 7 নম্বর স্যার। 7। 3 বছরের বেশি সময় ধরে, 3 বছরের বেশি সময় ধরে যে চুক্তির কার্য সম্পাদন করে যেতে হয়। করে যেতে হয়, কাজ সম্পাদন করে যেতে হয়। উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। উক্ত চুক্তি আচ্ছা, তাহলে চুক্তি কত বছরের জন্য করতে হবে কন্ট্রাক্ট অনুযায়ী? 3 বছরের বেশি চুক্তি হবে না, এটা মাথায় লেখেন, এটা আন্ডারলাইন করে নেন। 3 বছরের বেশি সময় ধরে যদি কোনো চুক্তি করেন, সে চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মঞ্জুর করবে না। যে কোনো চুক্তি স্যার। থ্যাংক ইউ সবুজ ভাই, অনেক ধন্যবাদ, আপনি অনেক ধৈর্য ধরে আমার ক্লাসটা দেখছেন। আচ্ছা, 3 বছর চুক্তির টাইম হবে কত বছর? তাহলে 3 বছরের বেশি সময় ধরে যদি কোনো চুক্তি করে, সেটা গ্রহণযোগ্য নয়। শিওর? শিওর তো? বুঝে গেছি, খুবই ভালো। 8 নাম্বার, একটু কলম রাখেন, রিল্যাক্স। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই কি বাংলাদেশ। ও পাপা, বসুন্ধরাতে গেলাম কেন, মানে ও আচ্ছা আচ্ছা, রিভার ভিউ থাকে এই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তারই পাশ দিয়ে বয়ে চলেছে কি এক নদী। নদীর কলকল ধ্বনিতে মুখরিত পরিবেশ, আজানের সুর বেশি আসে বাতাসে। এরকম একটা জায়গায় নদী পাড়ে আমার একটা বাড়ি করার ইচ্ছা অনেক দিনের। মানে সাইমন ভাই অনেক ধন্যবাদ। এরকম একটা জায়গায় আমার বাড়ি করার ইচ্ছা অনেক দিনের হাউস মানে বলে এটাকে বলে অনেক দিনের, মানে একটা বাড়ি করব। আসলে এটা ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু বাড়িতেও চেষ্টা করতেছি একটা। তা শোনার পরে আমার তুহিন ভাই বলতেছে, স্যার এটা কোনো বিষয় আমার জন্য? আমার তো আছে 5 শতাংশ জমি, আমি আপনারা দিয়ে দিলাম, এইখানে বসে স্ট্যাম্প করে দিল, দান সত্য, এটা হেবা বলবে না? দান করে দিলে মনে দানে কি কোনো টাকা পয়সা দিতে হয়? রেজিস্ট্রি খরচ খালি না, আমি রেজিস্ট্রি খরচ দিয়ে দিলাম। কিন্তু আমরা দুইজনের কেউ জানি না যে চুক্তির আগে এই সম্পত্তি গত সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমি যদি চেইতে চুইতে যাই যে আপনি তুহিন ভাই আমারে কি সম্পত্তি দিলেন, এই চুক্তি বাস্তবায়ন করা না, এই সম্পত্তি বাস্তবায়ন করা হোক, আদালত কি কোনোভাবে এই সম্পত্তি বাস্তবায়ন করতে পারবে? চুক্তি বলেন, নিষেধাজ্ঞা বলেন, তারপর হচ্ছে দখল বলেন, সকল ক্ষেত্রেই অস্তিত্ব থাকতে হবে বিষয়টার। অস্তিত্ব ছাড়া কিন্তু মামলা হবে না। বিষয়বস্তুর অস্তিত্ব ছাড়া কি মামলা হবে না। সুখাধিকার এটা তো দেখা যায় না, কিন্তু অস্তিত্ব আছে। অস্তিত্ব ছাড়া কিন্তু কি মামলা হবে না। যদি কোনো কিছুর অস্তিত্ব না থাকে, সেই বিষয়ে কার্যকর যদি আমি চাই, আদালত কি কোনোভাবে কার্যকর করতে পারবে? তাহলে লিখে 8, যে চুক্তির উল্লেখযোগ্য অংশ চুক্তির আগেই বিলুপ্ত হয়েছে, 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 কমা দেন, কি হইতে পারে?
উক্ত চুক্তি উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। লেখেন উক্ত চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। লেখেন টেকনিক, 12-21 টেকনিক। টেকনিক 12 হচ্ছে ইয়েস, আর 21 সমান সমান কি? নো। নো। আর এই দুইটা বুঝতে পারলে ভেরি গুড হবে। ইয়েস নো ভেরি গুডের গল্প আর বললাম না, জানেন তো না? ইয়েস নো ভেরি গুডের গল্প জানেন? না স্যার। ওই যে বিদেশ যায় 3 বন্ধু, জানেন না? হ্যাঁ হ্যাঁ, ওনারা শোনাই দিয়েন তাই না? নাসিরুদ্দিন হজরতের গল্পটা তো জানেন, যে আজকে তোমাদের অনেক অনেক একটা ভাবগাম্ভীর্যময় জিনিস শিখাবো। আমি সবাই জিজ্ঞেস করতেছে কি কি, বলতেছে আমি যা বলবো তোমরা যদি কিছুই না জানো তোমাদের কি বলবো, রাগ করে চলে গেছে। পরের দিন মুসল্লিরা ধরছে যে আজকে এর পরের সপ্তাহে এক পক্ষ জানি আর এক পক্ষ কি জানি না। ফৌজদার সাহেবরা আবার ধরছে যে আপনারা এবার কিছু জ্ঞান গর্ব কথা ভুলে যাইতেই হবে। সুন্দর করে আপনার বলতেছে যে জানে তাকে তুমি জানাই দিও। যে জানে না তারা জানায় দিবে। হ্যাঁ, যে না যারা জানে তারা, যে জানে না তাকে জানাই দিও। এরপর বলতেছে তাইলে আমরা এবার সবাই মিল্লা আবার যদি ধরে তাহলে তো বিপদ। 12 নাম কি? ইয়েস। ইয়েস। আর 21 নাম নো। তার মানে প্রশ্নে যদি ইয়েস থাকে উত্তর হবে নো। তার মানে প্রশ্ন যদি হাবোধক বাক্যে থাকে উত্তর হবে নাবোধক, আর প্রশ্ন যদি নাবোধক থাকে উত্তর হবে হাবোধক। লিখে নেন, প্রশ্ন যদি হাবোধক থাকে, শুরুতে প্রশ্ন যদি নাবোধক থাকে উত্তর হবে হাবোধক, মানে 12 ধারা। প্রশ্ন যদি নাবোধক থাকে উত্তর হবে হাবোধক। হাবোধক। আর প্রশ্ন যদি হাবোধক থাকে উত্তর হবে নাবোধক। তার মানে প্রশ্ন নো থাকলে উত্তর হবে ইয়েস, আর প্রশ্নে যদি ইয়েস থাকে উত্তর হবে নো। তাহলে নো মানে 21 আর ইয়েস মানে কি 12। ওকে, তাহলে এর একটা ব্যতিক্রম আছে, আমরা বক্স করে আসছিলাম 21-3। তাহলে এর ব্যতিক্রম হচ্ছে 21-3, তাই না? ভুল তো বলতেছি না? এর ব্যতিক্রম। তাহলে আমি প্রশ্ন করি হালকা, যে চুক্তির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয় উক্ত চুক্তিটি কি বাস্তবায়নযোগ্য? প্রশ্ন বোঝেন, যে চুক্তির মানদণ্ড কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয় উক্ত চুক্তিটি কি বাস্তবায়নযোগ্য? বাস্তবায়নযোগ্য না? ফাইন। এরপরে যে চুক্তির কোনরূপ আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয় উক্ত চুক্তি কি বাস্তবায়নযোগ্য? শিওর? আচ্ছা, যে চুক্তির পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয় উক্ত চুক্তি কি বাস্তবায়নযোগ্য? শিওর? যে চুক্তির শর্তাবলী আদালত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না উক্ত চুক্তি কি বাস্তবায়নযোগ্য? বাস্তবায়নযোগ্য নয়। এই একটা ব্যতিক্রম আছে, এছাড়া প্রত্যেকটা নাবোধক বাক্যর উত্তর হবে কি হাবোধক। আর এই একটা ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটা হাবোধক বাক্যের উত্তর হবে কি? যখন আর্থিক ক্ষতি, যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট উক্ত চুক্তিটি কি বাস্তবায়নযোগ্য? না। যেখানে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট উক্ত চুক্তিটি কি বাস্তবায়নযোগ্য? কোম্পানির কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে উক্ত চুক্তিটি কি বাস্তবায়নযোগ্য? শিওর? শিওর? তার মানে প্রশ্ন যখন হাবোধক থাকবে উত্তর কি হবে? আর প্রশ্ন যখন নাবোধক হবে উত্তর কি হবে? আমি কি বুঝাইতে পারছি? ভেরি গুড। আহা হা, দারুণ ব্যাপার। ধারা 35, চুক্তি বাতিল। আজানের টাইম হয়ে গেছে না? চুক্তি বাতিল। চুক্তি
রোহিত। মেহেদী হাসান ভাই, আপনাকে অনেক বছর দেখি না, আমার কাছে এরকম লাগে। চুক্তি বাতিল। লাইভটা শেয়ার করেন বিভিন্ন গ্রুপে, অনুরোধ। তাহলে আপনাকে একটা চুক্তি প্রত্যাহার। পুরস্কার দেব। রোহিত করো। বাতিল, রোহিত, খারিজ। চুক্তি রদ নাম কি দেবে? 12 হবে ইয়েস, 21 হবে নো। রোহিত মেহেদী হাসান ভাই, 12 হবে ইয়েস, 21 হবে নো। রোহিত, হারিস। হারিস প্রত্যাহার। না। প্রত্যাহার প্রত্যাহার, রদ হারিস নাকচ। নাকচ। রোহিত লিখছি না, জি স্যার বাতিল লিখছি। রোহিত প্রত্যাহার। রদ, রোহিত, প্রত্যাহার, খারিজ, নাকচ, বিলু বিলুপ। হ্যাঁ, বিলোপ, 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 লয় কর লোপ, বিলোপ। তাহলে কি বলছি? চুক্তি বাতিল, রোহিত, খারিজ, নাকচ, রদ, প্রত্যাহার, বিলোপ। পের মামলা মামলা দায়ের করতে হয় দায়ের করতে হয় মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে 1 বছরের মধ্যে। এক বছরের মধ্যে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন চুক্তি সংক্রান্ত একটা টেকনিক আমি বলছিলাম যে চুক্তি যা কিছুই থাকুক না কেন, মামলা তামাদিকাল কত বছর? 1 বছর। চুক্তির যা কিছুই থাকুক না কেন, মামলা দায়েরের তামাদিকাল কত বছর? এটা একটা টেকনিক। তাহলে চুক্তি প্রবলের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? চুক্তি কার্যকরের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? চুক্তি প্রত্যাহারের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? চুক্তি বাতিলের, চুক্তি খারিজের, চুক্তি রদের, চুক্তি নাকচের, চুক্তি প্রত্যাহারের। চুক্তি করতে হবে কত বছরের জন্য? 3 বছর। ওরে ট্যালেন্ট, দারুণ তো, বাহ, খুব ভালো লাগলো। চুক্তি বলবৎকরণের তামাদিকাল কত বছর? মামলা দায়েরের তামাদিকাল কত বছর? না না চুক্তি বলছি চুক্তি থাকলে চুক্তি বলবৎকরণের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 1 বছর 1 বছর। মামলা বলতেই এক, চুক্তি সংক্রান্ত মামলা বলতেই কি এটা টেকনিক। আর দলিল সংক্রান্ত মামলা বলতেই কি 3 বছর। এটা মাথায় রাখবেন যে চুক্তি সংক্রান্ত এটা টেকনিক একটা, যে চুক্তি সংক্রান্ত মামলা 1 বছর। তামাদিন যখন পড়াবো আর ডিটেলস বুঝাবো এটা আমি, তারপরে মাথায় রাখেন যে চুক্তি সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 1 বছর। আর দলিল সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। আমার মনে হয় যে আজানের টাইম হয়ে যাবে, একটু ব্রেক নেই, ব্রেকের পর আমরা আবার ক্লাস করবো। ওকে, আমরা 15-20 মিনিট ব্রেক নেই। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, নিজ ওয়ালে রাখতে পারেন, এবং পরবর্তী ক্লাস 20 মিনিট পরে শুরু হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।